দ্রবণের লঘুকরণ, ঠিক আছে। আচ্ছা, তো দ্রবণের লঘুকরণ যদি আমরা দেখি, এই জিনিসটা মনে রাখবা, দ্রবণের লঘুকরণ মানে হচ্ছে পাতলা করা, ঠিক আছে। দ্রবণের লঘুকরণ মানে হচ্ছে পাতলা করা, ঠিক আছে। এখন দ্রবণের লঘুকরণ মানে পাতলা করা, দ্যাট মিনস একটু বোঝার চেষ্টা করো। দেখো, এখন আমার এইটুকু একটা দ্রবণ আছে, ভালো করে বুঝবা। আমার এইটুকু একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে এইটুকু দ্রবণ আছে, দ্রবণের মধ্যে পানি ঢালবো, দ্রবণের মধ্যে পানি ঢালবো। দেখো ভালো করে বুঝবা, দ্রবণের মধ্যে পানি ঢালবো, পানি ঢালে এটার আয়তন এতটুকু নির্ণয় করব, এটাই হচ্ছে পাতলা করা। এটাই কি বলো দেখি, পাতলা করা। হ্যাঁ, তাহলে দ্রবণের লঘুকরণ মানে হচ্ছে দ্রবণ পাতলা করা। দেখো, আচ্ছা, দ্রবণের লঘুকরণ পাতলা করা, এই জিনিসগুলো কি পড়াইছিলাম? এটা পড়াইছিলাম? আচ্ছা, বিভিন্ন অ্যাসিডের ঘনমাত্রা টনমাত্রা এগুলো মানে পড়াই দিছিলাম নাকি? চলো টাইট্রেশন, তাহলে এটা বাদ দে, টাইট্রেশন চলো টাইট্রেশন। টাইট্রেশন, এখন আসো। টাইট্রেশন মানেই হচ্ছে, তুমি জানো, জানা দ্রবণের ঘনমাত্রা থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। জানা দ্রবণের ঘনমাত্রা থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়। তাহলে এখন দেখো, জানা দ্রবণের ঘনমাত্রা, টাইট্রেশন হয়ে গেছে, কিন্তু এগুলা জানতে হবে আর একটু। তো দেখো, টাইট্রেশনের যেটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে কিছু টার্ম আছে। টাইট্রেশনে কি কি পড়তে হবে? টাইট্রেশনে আমি বলছিলাম, টাইট্রেশনে তোমাকে পড়তে হবে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস সম্পর্কে জানতে হবে। এইটার তোমার কি জানতে হবে? নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট জানতে হবে। নিউট্রালাইজেশন কনস্ট্যান্টটা মুখস্থ করবা। এইটা নিউট্রাল বিন্দুতে পিএইচটা মুখস্থ করবা। স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস, এইগুলা সব পড়বা, ঠিক আছে। এটা কে এন এবং এইটা নিউট্রাল বিন্দুতে পিএইচ। তারপরে হচ্ছে উইক অ্যাসিড আর স্ট্রং বেস সম্পর্কে জানবা। এটা নিউট্রাল বিন্দুতে কে নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট এবং এটার পিএইচ এর মান পড়বা। দেন উইক অ্যাসিড, আরেকটা হচ্ছে উইক বেস। এই উইক অ্যাসিড উইক বেসের নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট এবং সেটার নিউট্রাল বিন্দুতে পিএইচ এর মান পড়বা। এখন চলে আসি টাইট্রেশনের ম্যাথ। দেখ, এরপরে দেখ ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখ। দেখ, প্রশ্ন দেখবি, বই বের কর, তাড়াতাড়ি বই বের করো, বইটা বের করো। দেখো, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখবো। টাইট্রেশন রিলেটেড ম্যাথ।
দেখো 3.40 কি বলা হয়েছে, একটা কস্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য। এটা কস্টিক সোডা মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড মানেই হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য, এটাকে প্রশমিত করার জন্য H2SO4 লাগছে। এটাকে প্রশমিত করছি H2SO4 দিয়ে। তোরাই দেখ, এত চিল্লাচিল্লি করলাম, এত কত কিছু করলাম, তাও কয়জন ক্লাস করতেছিস? 11 জন। একবার চিন্তা করে দেখ, টাকা না দিলে 18 তারিখের পর যারা যারা টাকা দিচ্ছে শুধু তাদের ক্লাস হবে, বাদ বাকি যেটা পড়ছো এটাই মনে করো আলহামদুলিল্লাহ, এই চ্যাপ্টার শেষ করে দিব, ওই শেষ। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড H2SO4 যখন রিয়াকশন করব তখন আমি কি বলছি, রিয়াকশন মানে কি, ধাতুগুলোকে আমি অ্যাসিডের রাসায়নিক পার্টে নিয়ে যাব, তার মানে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস কি হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তার মানে আমি পানি তৈরি করব। তো এটা গেল আমার রিয়াকশন। এখন বলো, একটি কস্টিক সোডা দ্রবণের মধ্যে, এখানে কস্টিক সোডা বলছে, কস্টিক সোডা দ্রবণের মধ্যে 20 ml কে, তাহলে ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে 20 ml, ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত দেয়া আছে, 20 ml। 20 ml কে প্রশমিত করার জন্য 0.5 m H2SO4 অ্যাসিডের এত ml প্রয়োজন, তাহলে এর এস অফ H2SO4 দেয়া আছে, এস অফ H2SO4 দেয়া আছে, এটা হচ্ছে দেয়া আছে 0.5 m, 0.5 m মোলারিটিতে দেয়া আছে, এবং বলা হয়েছে এর ভি অফ H2SO4 দেয়া আছে, এর দেয়া আছে হচ্ছে তোমার 20.5 ml। এখন দেখো, আমার প্রথমে কাজ ছিল রিয়াকশন কমপ্লিট করছি, খুবই ভালো কথা। দ্বিতীয় কাজটা কি ভাইয়া, দ্বিতীয় কাজটা একটু দেখার চেষ্টা করো, দ্বিতীয় কাজটা একটু আমরা দেখবো। এখানে দেখো সোডিয়াম, এখানে সোডিয়াম একটা আছে, এখানে সোডিয়াম কয়টা আছে, দুইটা আছে, কমেন্ট করতে হবে। সোডিয়াম দুইটা আছে, তার মানে এখানে আমার 2 বসাতে হবে, তার মানে 2 হয়ে গেল, ঠিক আছে। তার মানে এখানে আমার সোডিয়াম দুইটা, ওকে ডান। কিন্তু এখানে SO4 একটা আছে, এখানে SO4, এখানে SO4 অলরেডি একটা আছে, এখানেও একটা আছে, ডান আমার। এরপরে চলে আসি, এখানে হাইড্রোজেন দুইটা আর একে তিনটা আছে, তাই এখানে হাইড্রোজেন আছে কয়টা, আমার দুইটা। হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া, দুইটা আছে। এখন দেখো, এখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানে এখানে হাইড্রোজেন দুইটা আর দুইটা চারটা, এখানে হাইড্রোজেন দুইটা আছে, তার মানে আমি এখানে 2 দিলেই আমার সলভ হয়ে গেল। এখন দেখো, আমার ভি অফ H2S এটা দেয়া আছে। এখন বলা হয়েছে ওই ক্ষার দ্রবণের মোলারিটি, ভালো করে বুঝবা, কত, ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত, তার মানে এই যে ক্ষার দ্রবণের যে মোলারিটি সেটা আমার চাইছে। আমি আবারও বলি, এই ক্ষার দ্রবণের মোলারিটিটা চাইছে, কি চাইছে, ক্ষার দ্রবণের মোলারিটি চাইছে, এবং এই যে এইটুকুর মধ্যে কত গ্রাম কস্টিক সোডা আছে, তার মানে ডাব্লু অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে, এইটুকু বোঝা গেছে। ডাব্লু অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করতে হবে, বোঝা গেছে কিনা বলো। আমি আবারও বলি, প্রশ্নে বলা আছে কোন কস্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য, এই যে 20 ml কে প্রশমিত করার জন্য 0.5 m H2SO4 এর এত ml প্রয়োজন। তাইলে তোমাকে বলছে যে ওই ক্ষার দ্রবণের, এই যে ক্ষার দ্রবণটা আছে, এই ক্ষার দ্রবণের মোলারিটি চাইছে। এই ক্ষার দ্রবণের মোলারিটি, মোলারিটি মানেই তুমি জানো কি, ঘনমাত্রা। মোলারিটি হচ্ছে ঘনমাত্রার একক, মোলারিটি মানে কি, ঘনমাত্রা। এখন বলো, বুঝতে পারছো কিনা বলো, এইটুকু বুঝতে পারছো। এখন আমার সম্পর্কটা কার সাথে কার, এর সাথে এর, সম্পর্কটা আমার এর সাথে এর। তাহলে এখন দেখো, n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই n অফ H2SO4 is equal to 2। তার মানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দেয়া আছে, VS দেয়া আছে। আমি তো এটা পরে বের করব, এটা পরে বের করব। তার মানে আমার কি দেয়া আছে, VS দেয়া আছে। VS এখানে 1 দিতে পারো বা H2SO4 লিখতে পারো, এখানে H2SO4 লিখে দাও। আর এখানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখো, ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লিখো, এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লিখো, আর এখানে ভি অফ H2SO4 লিখো, এস অফ H2SO4 লিখো, ইকুয়াল টু 2। তার মানে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে দেখা যায় এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি এখানে বের করে নিতে পারো। ঠিক আছে, এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করে নেবা।
আর বলতে পারো যে ভাইয়া এখানে তো এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আমি বের করলাম, এখন এখন কি করব? এখন লেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য, এখন লেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য W/M ইকুয়াল টু VS, দেন এখান থেকে তুমি W এর মধ্যে পারবা? পারবা? দেখো পারবা, ক্যালকুলেশন করো, পারবা? তাড়াতাড়ি জানাও পারবা কিনা। ঠিক আছে, ঐকিক নিয়ম করার কোনো দরকার নাই, যা বলতেছি তাই হচ্ছে আমাদের করলেই হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা চলে আসি, 3.41। আচ্ছা, প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো যে 500 ml আয়তনের H2SO4, দেখো প্রশ্নটা আমি একটু লিখবো, 500 ml আয়তনের H2SO4 দ্রবণে দ্রবণে 49 গ্রাম H2SO4 আছে। উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা দ্রবণ দ্বারা প্রশমিত করতে, এটা আমি একটু লিখবো, এই জন্যই কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। খুব ভালো, এখন দেখ 500 ml আয়তনের 500 ml আয়তনের একটা H2SO4 দ্রবণে, H2SO4 দ্রবণে তার V অফ H2SO4 আমার দেয়া, যেটুকু পড়বা সেটুকু লিখবা। এত গ্রাম H2SO4 আছে, তাই এই পুরো 500 ml এর মধ্যে আছে হচ্ছে তোমার W অফ H2SO4 হচ্ছে আছে 49 গ্রাম। উক্ত দ্রবণের 50 ml কে, মনে করো এটা একটা আমার পাত্র, এই পাত্রের মধ্যে 500 ml আছে, এই 500 ml এর মধ্যে 49 গ্রাম আছে হচ্ছে আমার H2SO4। এখন এই দ্রবণ থেকে আমি একটা ছোট পাত্র নিব, এই দ্রবণ থেকে আমি একটা ছোট্ট পাত্র নিলাম, ওই পাত্রের মধ্যে আমি 50 ml নিলাম। এখন বলো তো এই 50 ml এর মধ্যে কি 49 গ্রাম থাকবে? 50 ml এর মধ্যে 49 গ্রাম থাকবে কিনা বলো, এটা ভালো মতো বলো, তাড়াতাড়ি বলো। পঞ্চাশ ml এর মধ্যে 49 গ্রাম থাকবে? কাট দাদা, 50 ml এর মধ্যে 49 গ্রাম থাকবে না, 50 ml এর মধ্যে 49 গ্রাম থাকবে না, কারণ এই 500 ml বানাইতে লাগছে আমার 49 গ্রাম। এখন আসি, হ্যাঁ থাকবে, গাধা কোথাকার অর্পা, অর্পা তোমাকে থাপ্পড় মারা উচিত, আমি কানে নিচে বাড়ি মারে দেবো, খুশি মারে। এখন দেখো, এখন এই কথাটা বলো, 500 ml এর যে ঘনমাত্রা আর এই 50 ml এর ঘনমাত্রা, এটা কি সমান আলাদা?
500 ml এর ঘনমাত্রা এবং 50 ml এর ঘনমাত্রা সমান না আলাদা? তাড়াতাড়ি বলো। 500 ml এর ঘনমাত্রা 50 ml এর ঘনমাত্রা সমান না আলাদা? পুলিয়া কোথাকার, সমান। আর মনে কর গাধা কোথাকার। এটা দেখ, এগুলাই তো বুঝিস না। এইটা হচ্ছে আমার চিনি, এটা মনে কর শরবত, শরবত বানাইলাম। আর এই শরবতটা থেকে আরেকটা গ্লাসে শরবত ঢাললাম, অল্প একটু ঢাললাম। আর এইটার মিষ্টতা আর এইটার মিষ্টতা কি সমান না আলাদা বল? এইটার মিষ্টতা এইটার মিষ্টতা সমান না আলাদা? সমান না আলাদা? গাধার মতো আলাদা বলবি না, দেখ সমান না আলাদা? তাড়াতাড়ি বল। সেম, গুড। মিষ্টতা যদি সেম হয় তাহলে এর ঘনমাত্রা সেম, কিন্তু দেখা যাচ্ছে এখানে তো অল্প একটু পরিমাণ তোমার সলিউশন আছে, তার মানে এখানে তো 49 গ্রামটা এখানে কোনো কাজের না। 49 গ্রাম হচ্ছে এই 500 ml এর জন্য আমার ভর। আচ্ছা, এখন ভালো মতো দেখো। এখন এইটার আমার ঘনমাত্রা আমি জানি না, এইটার ঘনমাত্রা আমি জানি না, এইটার ঘনমাত্রা আমি জানি না, ঘনমাত্রা আমি জানি না। আমার ঘনমাত্রায় কি দেয়া আছে? এখানে আমার ঘনমাত্রা দেয়া আছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেয়া আছে, আর আমার এই জায়গায় শুধুমাত্র দেয়া আছে আমার ভলিউম দেয়া আছে 50 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে হবে। তো এখন যেটা কাজ করতে হবে, এই যে H2SO4 এর জন্য, H2SO4, তাহলে আমি এই যে সলিউশনটা, এটার ঘনমাত্রাটা বের করে নিতে পারবো না, কারণ এখানে আমি ডাব্লু জানি, এর এম আমার জানা, আমার ভি জানা। তার মানে আমি এখান থেকে বের করতে পারবো ডাব্লু বাই এম ইকুয়াল টু কত? ভিএস। করতে পারবো কিনা? ডাব্লু বাই এম ইকুয়াল টু হচ্ছে ভিএস। ঠিক আছে, ডাব্লু বাই এম ইকুয়াল টু কি? ভিএস। এখন দেখো এখানে আমার ডাব্লু এর মান দেয়া আছে 49, এম এর মান হচ্ছে 98, ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 0.5 ইন্টু এস। তার মানে আমার এস এর মান একটা আসবে। এস এর মান কত আসবে? তাড়াতাড়ি বলো। এস এর মান কত আসবে? এস এর মান কত আসবে? এখানে এস এর মান কত আসবে? মানে H2SO4 এস এর মান আসবে হচ্ছে 1 মোলার। ক্লিয়ার? 1 মোলার। গুড, ভেরি গুড। তো এই এই তাহলে এর ঘনমাত্রা সেম, তাহলে 50 ml এর জন্য ঘনমাত্রা এস ইকুয়াল টু হচ্ছে 1 এম, তাই কিনা? এখন আসি, এখন তুমি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কিচ্ছু দেয়া নাই, একটা পার্সেন্টেজ আছে। তো তুমি জানো পার্সেন্ট যদি দেয়া থাকে তাহলে তুমি এর ঘনমাত্রাটা বের করে নিতে পারবা। তাহলে দেখো ফর সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা কি জানি? এস ইকুয়াল টু হচ্ছে পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে পার্সেন্ট দেয়া আছে, তার মানে 10 ইনটু 10 ডিভাইডেড বাই হচ্ছে 40। তার মানে কত? 100 ডিভাইডেড বাই হচ্ছে 40। এটা কাটো, তাহলে 2.5 আসবে। তাহলে এইটার আমার ঘনমাত্রা বেড়ে গেল। এখন তুমি গতানুগতিক ধারার ম্যাথ করো। কিভাবে গতানুগতিক ধারার ম্যাথ করবা? কিভাবে গতানুগতিক ধারার ম্যাথ করবা? প্রথমে রিঅ্যাকশন করবা। প্রথমে রিঅ্যাকশন করো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4, এখানে আসছে সোডিয়াম Na2SO4 প্লাস H2O। তার মানে তুমি এখানে 2 দাও, এখানে 2 দাও, শেষ। কারণ সম্পর্কটা আমার এর সাথে এর,
এখানে বলছে প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দরকার, এখানে বলা আছে দ্রবণ দরকার, দ্রবণ দরকার, শুধু দরকার বলে নেই, দ্রবণ দরকার। তার মানে ভি এর মান বের করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড ডিভাইডেড বাই এন অফ H2SO4 is equal to 2 V of sodium hydroxide into S of sodium hydroxide is divided by V of H2SO4 into S of H2SO4. Then তুমি এখান থেকে V of sodium hydroxide বের করে নাও। তাহলে এই যে এই প্রসেসটা, এগুলো তোমাকে মাথায় আনতে হবে কি কি দেয়া আছে। এই 50 ml এর সাথে এই 49 এর কোনো সম্পর্ক, তাহলে এই 49 আর এইটার মাধ্যমেই তোমাকে কিন্তু এখান থেকে এস এর মানটা বের করতে হবে, কারণ কোন একটা দ্রবণের ঘনমাত্রাটা সমান। V equal to 40 লিটার। গুড, ভেরি গুড, 40 লিটার। তাহলে বুঝতে পারছো জিনিসটা? 40 লিটার না, 40 ml। 40 লিটার কোথায় পেয়েছো? অর্পা সব ভুলভাল বলতেছে আজকে। কক্সবাজারে যাই কি সমুদ্রের ভাষায় দিয়ে এসছো বুদ্ধিগুলোকে ভাসিয়ে দিয়ে এসেছো মনু? ভালো করে পড়ো, ভালো জায়গায় চান্স পাইতে হবে। ভালো করে পড়তে হবে, ভালো জায়গায় চান্স পাইতে হবে, ঠিক আছে? দেখো, তাহলে আমার কথাগুলো বুঝছো? অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটা কিন্তু কোনো কিছুই দেয়া নাই, আবার সবকিছুই দেয়া আছে। কোনো কিছুই দেয়া নাই, আবার সবকিছুই দেয়া আছে। বাকিটা বুঝছো অঙ্কটা? চলে আস। এরপরের অঙ্ক 3.42। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো 3.42 ম্যাথটা দেখো। এখন দেখো 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়েছে? 25 ml সোডিয়াম, তার মানে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয়েছে NaOH। তাহলে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি? ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত দেয়া আছে? 25 ml। ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত দেয়া আছে? 25 ml। আচ্ছা, তো 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রথমে 10 লিটার 10 ml 0.1 m H2 HCl এ প্রশমিত করা হলো। তাহলে এই হাইড্রোক্সাইডকে ভি অফ HCl ইকুয়াল টু হচ্ছে তোমার 10 ml, দেন এস অফ HCl ইজ ইকুয়াল টু হচ্ছে 0.1 m এখানে প্রশমিত করা হয়েছে। হ্যাঁ, কিন্তু পূর্ণ প্রশমনের জন্য, আচ্ছা প্রশমিত করা হয়েছে, খুবই ভালো কথা, আমার এইটুকুই দরকার। আচ্ছা, এখন মনে করো এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বোতল। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বোতল। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বোতলের মধ্যে তুমি এই HCl ডুবাইছো, এখানে HCl দিছো, 10 ml HCl দিছো। আগেই ছিল হচ্ছে আমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল হচ্ছে 25 ml। এখন এইটার মধ্যে তুমি এটা ঢালছো, তার মানে এখন প্রশমন একটা রিয়াকশন হবে, দেখেন কি হয়, কিন্তু পূর্ণ প্রশমন হবে না। আচ্ছা, এখন দেখো এই জায়গাটাতে
তোমার কি হয়েছে, আমার রিয়াকশন কমপ্লিট হয়েছে, এখন আমার দরকার হচ্ছে সমতা করা। সোডিয়াম একটা আছে, সোডিয়াম একটা আছে, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। আচ্ছা, মাইশা নামের একটা মেয়ে ছিল, সে কোথায়? মাইশা নামের একটা মেয়ে ছিল, সে কোথায়? মাইশা নামের মেয়েটা কোথায় গেছে? হ্যাঁ, ওকে নক দিয়ে কেউ, কই আমার নাদিয়া নিহা কোথায়? ক্লাস রিপ্রেজেন্টেটিভে নাই, সিআরই নাই, কোথায় গেছে? এর কাছে আরো 2000 টাকা নিতে হবে। ক্লাস মিস দিবি, টাকা দিবি, সোজা কথা। টাকা দিয়ে পড়বি, তাহলে গায়ে লাগবে। গায়ে লাগে না তো, টাকা না দিলে 18 তারিখ থেকে আবার ক্লাস বন্ধ হয়ে যাবে, এই বলে দিলাম। ঠিক আছে, টাকা না দিলে দেখবি যে হচ্ছে 18 তারিখ থেকে ক্লাস বন্ধ হয়ে গেছে। নাইমা আক্তার নামের একটা মেয়ে ছিল, ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল, সে কোথায়? নাইমা আক্তার নাকি নাদিয়া নিহা তো আছে, দাঁড়া দেখে নি। নাইমা আক্তার, এ কোথায়? নাইমা আক্তার অনলাইনে আছে, আবার ক্লাস করতেছে না কেন? কমন সেন্স নাই, নন সেন্স। আছিস? আচ্ছা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ না থাকলে মনে কর যে কত বড় ডোনেশন দিতে হবে এটা বুঝবি, 18 তারিখের পর বুঝবি, মজা দেখাবো। তোর অনেক জায়গায় পড়তে পারিস, যা এসিএস এর পর কোনো সমস্যা নেই, তোর কোনো দায়িত্ব নেই, তোকে পড়াই দিবে, তোর দায়িত্ব ওই পর্যন্তই শেষ। আমার দায়িত্ব হচ্ছে তোদেরকে ভালোভাবে তৈরি করা। এসিএস এ যা, বন্দি পাঠশালায় যা, বন্দি পাঠশালায় রেকর্ডেড ভিডিও দেয়, জায়গা ওদের কাছে পড়, আমার কোনো আপত্তি নেই। তোকে ওরা 200 টাকায় কোর্স দিবে, যা ওদের কাছে পড়, আমার কোনো আপত্তি নেই। এখন দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করছে আমার, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের পানি তৈরি হয়েছে, খুবই ভালো কথা। আর আমার এটা কিন্তু পূর্ণ প্রশমন হয় নাই, আমি যাকে দেখবো যে এটার ঘনমাত্রাটা কতটুকু হয়েছে, এর ঘনমাত্রাটা কতটুকু হয়েছে। তো আমি ফার্স্টে দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই N অফ HCl ইজ ইকুয়াল টু 1/1। এরপরে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, খুবই ভালো কথা। এটা হচ্ছে 25 ইন্টু হচ্ছে S অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি ভি এর মান ডিরেক্টলি বসাই দিলাম। আর এটা হচ্ছে 10 ইন্টু 0.1। তোরা এটা বুঝে নিস, V1S1 দিয়ে করছি আমি, এখানে সূত্রটা লিখলাম VS আর VS, এই সূত্রটা দিয়েই করছি 1। তার মানে আমার এখানে S অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আসবে, S অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসবে? S অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসবে? আচ্ছা, এটা 25 ml, তাহলে 0.025, 025 না, 0.25ই থাক, সমস্যা নেই, 25ই থাক, দুইটাই তো আছে। এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসবে বলো? এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কোথাও কত আসবে, তাড়াতাড়ি বলো। 40 m আসবে। আর দাদা কলিয়া কোথাকার, 0. দেখো এখানে কি আসবে, 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 25, 1 ডিভাইডেড 0.1 কোথায়, 1 ডিভাইডেড বাই 25 কত আসে দেখো, 1 ডিভাইডেড বাই 25 দেখো কত আসে, 1 ডিভাইডেড বাই 25 0.04। এখন দেখো এই যে এইখানে মিশানোর পর, এখানে যখন আমি ঢেলেছি, ঢালার পর আমার ঘনমাত্রাটা আসছে হচ্ছে 0.04 m। এখন এখানে বলছে পূর্ণ প্রশমনের জন্য, ঠান্ডা মাথায় বুঝবা, পূর্ণ প্রশমনের জন্য পূর্ণ প্রশমনের জন্য 0.15 m HCl এর আরো 400 ml এখানে যোগ করলো। কোথায় যোগ করলো? ওই আগের দ্রবণটাতেই যোগ করছে, আগের দ্রবণটাতে আরো 400 ml যোগ করছে, 400 ml HCl যোগ করছে, এবং এটার ঘনমাত্রা 0.15 m। ঘনমাত্রা কত? 0.15 m। তো এইটার মধ্যেই যোগ করছে, তুমি মনে করিও না এটা আলাদা করে যোগ করছে, এইটার মধ্যেই যোগ করছে। তাহলে আবার দেখো, দেখবা পূর্ণ প্রশমনের জন্য
কিভাবে এক নিয়মে অঙ্ক করতে হয় শিখ। n of sodium hydroxide divided by n of HCl is equal to 1. দেন তুই দেখ n of sodium hydroxide ওই v, ওই এই যে এইটা এখন মনে রাখবি যে এইটা কি কাকে প্রশমিত করবে, এই 25 ml কেই প্রশমিত করবে না। এখানে কিন্তু এই যে 10 ml আমি এক্সট্রা করে যোগ করছি, ওই 10 ml কিন্তু আমার কাজের কাজ করে দিছে, তাহলে ওই ভলিউমটা আমার কাউন্ট করতে পারবো না, বা ওই ভলিউমটা আমার কোনো কাজে লাগবে না। আমার কাজে লাগবে ওই যে আগের 25 ml ছিল, ওই 25 ml টাকে ধরেই করতে হবে যে 25 ml এ সে প্রশমিত করছে এবং ঘনমাত্রা বানাইছে 0.04 m। এখন ওই 25 ml টাই তো থাকলো, ওই 25 ml টার মধ্যে আমি আবার কাজ করব, ওই 25 ml টার মধ্যেই আমি আবার কাজ করব। তাহলে কত হবে, 25 ইন্টু এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই 400 ইন্টু 0.15 ইকুয়াল টু 1 ইকুয়াল টু পাবা এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে 2.4 এটা পাবো। তাহলে এখন দেখো টোটাল যে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রথমে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে প্রশমিত করছে HCl টা, সেটার ঘনমাত্রা ছিল হচ্ছে তোমার 0.04 m, পরেরটা 0.4 m। তাহলে মোট ঘনমাত্রা কত দাঁড়াচ্ছে, মোট ঘনমাত্রা কত দাঁড়াচ্ছে 2.4 প্লাস 0.04, তাহলে টোটাল ঘনমাত্রা আমার দাঁড়াচ্ছে 2.44। দেখো ক্লিয়ার কিনা, দেখো টোটাল ঘনমাত্রা এত মোলার। বুঝতে পারছো জিনিসটা? দেখো কিভাবে করতে হয়, একই জিনিস কিভাবে করতে হয় দেখো। তাহলে তোরাই বল যে আমি যে এত রাগারাগি করলাম, এত কিছু করলাম, তাহলে তোরাই পড়। আর 1000 টাকা করে তো আমি নিবই, এটা সবার কাছেই নিব, তোর গলার পাশ দিয়ে হইলেও বের করে নিব, আর না হইলে বের করে দিব, ঠিক আছে। এবার স্ট্রিক্টনেস দেখবি, অনেক সহায়তা করেছি তোদেরকে, অসম্ভব এবার সহায়তা করে। এবং তোদের এই কোর্সটা M25 জন্য হয়তো বা 1 মাস পরেই ছাড়বো, এটা 6000 টাকায় ছাড়বো। তারা ভাবছিলাম ছাত্রের জন্য শিক্ষকরা যথেষ্ট, কিন্তু ছাত্রগুলো যখন বেয়াদব হয়, অমানুষ হয়, এই সময় আসলে শিক্ষকের কোনো দায়ী থাকে না। শিক্ষকগুলো যে ছেঁচড়া হয়, এটা তোদের জন্যই হয়, আর এটা দরকার আছে। এটা বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো। ইন্ডিয়ার খেলা দেখি একটু দাঁড়া, অবশ্য জন্মের পর থেকে ইন্ডিয়ার সাপোর্টার। এটা সবাই বুঝতে পারছি, সেই ম্যাথগুলো কিন্তু এখন বুঝতে হবে, ম্যাথগুলো বুঝতে পারছি সেটা ক্লিয়ার। এই নাইমা আক্তার ঘোষণা দিয়ে দিস 18 তারিখে লাস্ট ডেট। প্রত্যেকে তুমি কি ম্যানেজ করবো ওটা দেখে দেখে আমার লাভ। চলে 3.43 3.43 ঠিক আছে। 3.43 তুমি ক খ দুইটাই দেখতে পারো। চলে আস 3.43, এটা আবার কি তাসনিম শর্মী, এটা তো আমি আজকে প্রথম দেখতেছি। আচ্ছা চলে আসি। প্রথম পাত্রে 200 ml একটা পাত্র, দেখো ভালো করে বুঝবা, এটা একটু বোঝার চেষ্টা করবা। প্রথম পাত্রে 200 ml 0.2 m দ্বিক্ষারকীয় অম্ল।
এরপরে লেখো দ্বিতীয় পাত্রে 300 ml 0.3 m 1 অম্লীয় ক্ষার আছে। তৃতীয় পাত্রে 50 ml 0.2 m HNO3 আছে। এই শাহাদাত হোসেন তুমি কি বুঝছো? শাহাদাত হোসেন একটু কম বুঝে। শাহাদাত হোসেন তুমি কি বুঝছো? বুঝলে বলবা। দেখো একটু এইখানে দেখবা, এইটা একটা অম্ল, এইটা আরেকটা অম্ল, তাহলে দুইটা অম্ল আছে, আর এটা একটা ক্ষার। ঠান্ডা মাথায় বুঝো। প্রথম পাঁচটা বলছে তৃতীয় পাত্রের ঘনমাত্রা পিপিএম একক প্রকাশ করো। ভাইয়া তৃতীয় পাত্রের ঘনমাত্রা, তাহলে তৃতীয় পাত্রের ঘনমাত্রা কত দেয়া আছে? 0.2 m। তাহলে পিপিএম মানে কি? আমি কি শিখাইছিলাম? পিপিএম মানে হচ্ছে, আমি বলছিলাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তৃতীয় পাত্রের মানে সাদা হোসেন তুমি কি বুঝেছো ভাইয়া? আচ্ছা ভাইয়া মানে 0.2। না বুঝলে আমাকে বলবা, লজ্জা নাই। গাইল খাইলে খাইলা, গাইল খাইলে এটা কোনো ব্যাপার না, বুঝছো? 63 এটা হচ্ছে গ্রাম পার লিটারে আসবে, দেন তুমি মিলিগ্রাম পার লিটার নিয়ে এসো। 0.2 ইন্টু 63 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার। তাহলে আমি কি বলছিলাম? পিপিএম মানেই হচ্ছে মিলিগ্রাম পার লিটার, আর মোলারিটি মানে মোল পার লিটার। তাহলে মোল পার লিটার থেকে তুমি গ্রাম পার লিটারে নিয়ে আসো, গ্রাম পার লিটার থেকে তুমি মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসো। তাহলে এটা কমন সেন্সে তুমি এটা করতে পারবা, কমন সেন্সে এটা তুমি করতে পারবা। চলে আসে এরপরে টপিকসটাই বলছে, এটা হচ্ছে খ নাম্বারটায়। খ নাম্বারটায় বলছে যে দেখবেন, খ নাম্বারটায় বলছে যে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণকে, প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণকে তৃতীয় পাত্র দ্বারা সম্পূর্ণ প্রশমিত করা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তা গাণিতিকভাবে কি করতে বলছে? বিশ্লেষণ করতে বলছে। তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি, যখনই দেখবো যে প্রকৃতি নির্ণয়, এই যে প্রশমিত হয়েছে, সম্পূর্ণ প্রশমিত হবে কিনা, সম্পূর্ণ প্রশমন করা যাবে কিনা, এই জিনিসটা। আচ্ছা এখন বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্র দ্রবণকে। এখন তুমি প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্র দ্রবণ করো, এই দুইটাকে আগে মিশাও, মিশানোর পরে একটা ঘনমাত্রা পাবা, সেই ঘনমাত্রাকে এর দ্বারা করে দিতে পারবা। আবার আরেকভাবে করা যায় যে তোমার দরকার সম্পূর্ণ প্রশমনটা, তাহলে এই দুইটা অ্যাসিডকে আমি আগে কি করে নেই, ভি টোটাল এস টোটাল ইকুয়াল টু E1 V1 S1। মনে আছে সূত্র? দুইটা ভিন্ন অ্যাসিডের ঘনমাত্রা E2 V2 S2, এটা মনে আছে যে দুইটা ভিন্ন অ্যাসিড যখন একসাথে বিক্রিয়া করবে তখন কিভাবে কি করবে। এরপরে দেখো ভি টোটাল আমি জানি কত, এই যে 200 ml আর এই যে 300 ml, টোটাল 500 ml, সরি 200 ml আর 50 ml, 250 ml, কারণ এই দুইটা হচ্ছে অম্ল। তাহলে এস টোটাল চলে আসি E1 দ্বি ক্ষারকীয় অম্ল বলছে, তার মানে একটা 2 হবে, ইন্টু V1 200 S1 0.2 প্লাস E1 এর মান কত? এখানে 1, V1 এর মান হচ্ছে 50, S1 এর মান হচ্ছে 0.2। টোটাল যেটা ভাগ যাবে 250 দিয়ে, তার মানে এস টোটালটা কত আসবে? 250 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো? এটা টোটাল ঘনমাত্রাটা কত আসে? টোটাল ঘনমাত্রা কত আসে দেখো? জিরো পয়েন্ট থ্রি সিক্স। শিওর? শিওর 0.36, 0.3 আসার কথা। আচ্ছা এখন দেখো
0.364। এখন তাহলে সবসময় মনে রাখবা এটা HNO3 এর সাথে রিঅ্যাকশন করবে। এটা এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন রিঅ্যাকশন করে আসছে সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে পানি। তাহলে এখন তুমি কি করবা, n অফ অ্যাসিড ডিভাইডেড বাই n অফ বেস, এগুলা কিন্তু লিখে নিবা। HNO3 লিখবা এখানে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখবা। বেস ইকুয়াল টু হচ্ছে তুমি 1/1 লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আসি এখানে এস টোটাল মানে এই যে এই টোটাল অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে, এটা হচ্ছে মিক্সচার অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে ওটা হচ্ছে টোটাল 0.364 ইন্টু হচ্ছে 250। তাহলে এখন দেখো যে এটা 250 লিখছো, খুবই ভালো কথা। আর এইখানে তোমার ঘনমাত্রাটা আছে, খুব ভালো। ঘনমাত্রাটা প্রশমিত করবে কিনা সেটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এই জায়গাটাতে তুমি এইভাবে রিয়াকশনটা না করে তুমি এইভাবে করো, 1 mole HNO3 is equivalent to 1 mole of sodium hydroxide। ভাইয়া এটা কোন নিয়ম আবার, এটা আমি বলতেছি। তাহলে লিখেন 250 ml, এটা 250 ml নাকি? (250 ml 0.3 m HNO3 খাটটা কত? 300 ml, তাই না? খাটটা 300 ml বলা আছে, একটু দাঁড়াও। না, HNO3 200 না, আমি টোটাল ভলিউম বলছি, টোটাল ভলিউম 250। তাহলে 250 ml তো 250 ml কে ইয়ে করবে। একটু ঝামেলা হয়েছে, ওয়েট একটু দেখতে দাও কোথায় ঝামেলাটা হয়েছে। এই লাইন বুঝবা না, মৌনতা এটা লাইন বুঝবা না, ওয়েট। এর একটা ঝামেলা হয়েছে, কোথায় যেন ঝামেলাটা হয়েছে, কোথায় ঝামেলাটা হয়েছে ওইটাই বুঝতেছি না। এটা তো মিলে যাওয়ার কথা, বাচ্চারা মিললো না কেন? এই অর্পা, এটা মিলছে দেখো তো। দাঁড়াও, এই লাইনটা বোঝার দরকার নাই তোমাদের, এই লাইনটা শুধু পড়ে যাও, এটা তো প্রশমিত হয়ে যাবে হিসাবে। এটা বইয়ে কি ভুল আছে কোথাও? এই জায়গাটা কি ভুল আছে? এই জায়গায় 250 হইলে ভালো হইতো, এই জায়গাটাতে 250 হইলে ভালো হইতো। বইয়ে এটা ভুল থাকতে পারে, তাহলে তোমার এটা পূর্ণ প্রশমিত হবে। তোমারটায় মিলে? একটা ছবি তুলে ফেসবুকে পাঠাও তো, তোমারটায় কিভাবে মিলে? এটা 250 ml এর সাথে 250 ml হচ্ছে ঘাপলা হয়েছে।
ইয়ে পাঠাও তো, একটু ছবিটা পাঠাও তো ফেসবুকে, ছবিটা তুলে পাঠায় দাও। দেখো এগুলাকে বলা হয় দ্রবণের প্রকৃতি নির্ণয় সূত্র। যখন বলবে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, তখন তুমি এই জিনিসটা ব্যবহার করবে। বলো দেখি, দ্রবণের প্রকৃতি নির্ণয় যখন করতে বলবে তখন তুমি এই জিনিসটা ব্যবহার করবে। কথা বুঝছো? কথা কি বুঝছো তুমি? একটু ছবিটা তুলে পাঠাও তো আপু। অর্পা, তাড়াতাড়ি পাঠাও দেখি। এটা কোথাও তো একটা ঘাপলা আছে, কোথাও একটা ভুল ইনফরমেশন দেয়া আছে। এটা কি তোরা প্লাস দিছিস? সেটা কিন্তু ইনটু হবে, এটা ইনটু হবে, এটা প্লাস না, এটা প্লাস হবে, এটা ইনটু হবে, 0.3 হবে। এবার ছবি পাঠাও তাড়াতাড়ি, আগের বইয়ের ছবিটা পাঠাও। বইয়ে ঝামেলা থাকলে তো ঝামেলা। আরে বোকা, এটা দ্বি অম্লীয় ক্ষার না, এটা দ্বি অম্লীয় ক্ষার, এটা তো ঠিকই আছে। 200 ml নিছি আমি দ্বি অম্লীয় ক্ষার, আর 50 ml নিছি হচ্ছে আমার HNO3। 50 ml নিছি আমি HNO3, এই দুইটা মিলাই তো আমার 250 আসছে। ওইটা তো ভি টোটালটা বের করবো না। না, লিমিটিং বিক্রিয়ক দিয়ে করা যাবে না ভাইয়া, এটা আমি আসতেছি, এই জিনিস শেখাবো, ওই জন্য আগে একটু কনফার্ম হয়নি এটা, এই জিনিস শেখাবো এখন। আচ্ছা, এখন না হলেও কালকে শেখাবো আর কি। হুম 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 হুম। ও, তোমাদেরকে আমি এইভাবে করাইছিলাম? আচ্ছা দেখো, এই এদেরটা করাই দিই, এদেরকে যেমনে করাইছি এইভাবে করাই। ওয়েট, ওদেরকে অন্যভাবে করাইছিলাম। দেখো, ওদেরকে অন্যভাবে করাইছিলাম। প্রথমেই চলে আসি দ্রবণের প্রকৃতি নির্ণয় যখন করব আমরা, দ্রবণের প্রকৃতি নির্ণয় যখন করব তখন আমরা দুইটা জিনিস মনে রাখবো, দুই ভাবে ম্যাথটা করা যায়। তো সর্বপ্রথম এখানে বলছে, প্রশ্নটা পড়ো, প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণকে। এখন প্রথম পাত্রে যেটা আছে ভালো করে বুঝবা, প্রথম পাত্রের মিশ্রণ। এখন প্রথম পাত্রে লেখা আছে 200 ml 0.2 m H2SO4 is equivalent to 200 into 0.2 m, দেখো 200 into 0.2 m, 0.2 ml 1 m H2SO4। আমরা প্রথম কাজটা করব হচ্ছে H2SO4 এর ঘনমাত্রাটাকে আমি 1 m এ বানায় নিব। তার মানে এখানে ইকুইভ্যালেন্স হচ্ছে আমার 40
ml 1m H2SO4। এটা আমরা করব। এর পরের দিকে চলে আসি, এগুলা দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমি এর সাথে এর রিয়াকশন করাবো, তার মানে আমি দুইটার ঘনমাত্রাই আমি আগে 1m বানায় নিব, ক্ষার হোক আর যেটাই হোক না কেন, কারণ এই দুইটা ঘনমাত্রা দুইটা আলাদা আছে। ঘনমাত্রাগুলোকে সেম করলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 300 ml 0.3m NaOH is equivalent to 300 into 0.3 ml 1m NaOH। ভাই এগুলা কোন নিয়ম করাচ্ছেন? এটা নতুন নিয়ম, এটা লিখে রাখ, দ্রবণের প্রকৃতি নির্ণয়ের নিয়ম। লিখে রাখ, দ্রবণের প্রকৃতি নির্ণয়ের নিয়ম। তাহলে এখান থেকে তোর আসবে 90 ml 1m সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তুই রিয়াকশন কর যে H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে আমার কি আসবে? সোডিয়াম Na2SO4 প্লাস এখানে 2 দিয়ে দে 2H। এখন দেখো এখানে 1 মোল H2SO4 is equivalent to 2 mole of NaOH। তার মানে এখানে দেখো 1 মোল, তাহলে H2SO4 কত? 40 ml 1m H2SO4 is equivalent to 80 ml 1m সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু আমার সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 90 ml। তাহলে অতএব এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে তোমার 10 ml। এখন এই 10 ml এর ঘনমাত্রাটা তোমাকে বের করতে হবে। 10 ml এর ঘনমাত্রা তাহলে কি করবা? এটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা, তাহলে লিখো মিশ্রণের ঘনমাত্রা। মিশ্রণের ঘনমাত্রা, তাহলে মিশ্রণের ঘনমাত্রা তুমি কিভাবে বের করবা? মিশ্রণের ঘনমাত্রা তুমি বের করবা হচ্ছে এইভাবে, V1S1 is equal to হচ্ছে V2S2। V2 হচ্ছে টোটাল মিশ্রণটার হচ্ছে আমার আয়তন। তাহলে V1 এর মান হচ্ছে, এটা মনে করো তুমি এটা হচ্ছে তোমার 10 ml, ভালো করে বুঝবা 10 ml। তাহলে V2 হচ্ছে আমার তোমার টোটাল হচ্ছে কত ml, দেখো ভালো করে বুঝবা। V2 হচ্ছে আমার টোটাল 200, এইটা কোনো কথা হইল? পুরাটাই অফ হয়ে গেল। একটা কাজ করাচ্ছি, এই কাজের মধ্যে দুনিয়ার কাহিনী। তো এখন না, এই জায়গাটাতে তোমার একটু মনে রাখতে হবে যে এই জায়গায় তোমার যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে টোটাল যে আমার আয়তনটা, টোটাল আয়তন হচ্ছে 200 আর 300, টোটাল মিলে 500। তাহলে V2 হবে আমার 500। এই 500 ml এর 500 ml এর আমি ঘনমাত্রা বের করবো। তোমরা এটা বুঝবা না, তোমরা এটা শুধুমাত্র করে নাও, তোমরা এটা বুঝবা না। আমি কালকে মিশ্রণের প্রকৃতি নির্ণয় যখন করাবো তখন বুঝবা এটা। তাহলে 500 ml এর তোমার আয়তন বের করতে হবে, 500 ml এর ঘনমাত্রা বের করতে হবে। আর এইখানে যে আছে এই 10 ml এর, এই 10 ml এর ঘনমাত্রা তো আমার 1m, এই 10 ml এর ঘনমাত্রা তো আমার 1m, তাহলে S2 এর মান এখান থেকে আমার বের হবে। দেন তোমার এখান থেকে আরেকটা মান করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য আমাদের নতুন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়। ভালো মতো মনে রাখো, দ্রবণের প্রকৃতি নির্ণয়। আমি এটা আগে করায় দেওয়া উচিত ছিল। লিখো দ্রবণের প্রকৃতি নির্ণয়।
আচ্ছা, এখানে কিভাবে প্রশ্নগুলা বুঝবো যে ভাই দ্রবণের প্রকৃতি নির্ণয় কেমনে? দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে কিনা, এই টাইপের একটা প্রশ্ন থাকতে পারে। দ্রবণটি ক্ষারীয় না অ্যাসিডীয়, দ্রবণটি ক্ষারীয় না অ্যাসিডীয়, এরকম একটা প্রশ্ন হতে পারে। আবার প্রশ্ন হতে পারে দ্রবণটির পিএইচ নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন হতে পারে। তারপরে হতে পারে যে দ্রবণটির লাল লিটমাসকে নীল করবে কিনা, লাল লিটমাসকে নীল করবে কিনা, এই টাইপের যদি প্রশ্ন থাকে, লাল লিটমাসের রং পরিবর্তন, তাহলে তোমাকে এই টাইপের প্রশ্ন থাকলে তোমাকে এই জায়গাটাতে করতে হবে কি, এই টাইপের যদি কখনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমাকে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হবে। দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথগুলা সহজভাবে করার জন্য আমি আগের নিয়মটা ফলো করি না। এখানে যে কোনো অ্যাসিড দাও না কেন, যে কোনো অ্যাসিড বা বেস থাক না কেন, সেটাকে তোমার ঘনমাত্রাটাকে 1m বানাইতে হবে। ঘনমাত্রাটাকে 1m এ বানাবো, ঘনমাত্রাটাকে 1m এ বানাবো, দেন আমরা রিঅ্যাকশন করব। ভালো করে বুঝবা, দেন এটা দুইটাই নিয়ম, দেন রিঅ্যাকশন করব। দেন আমরা হচ্ছে প্রকৃতি নির্ণয় করব V1S1 is equal to V2S2। এই V2 হচ্ছে তোমার মোট আয়তন, মোট আয়তন নট 1m এর, 1m এর যে মোট আয়তন সেটা না। এই V1 হচ্ছে অবশিষ্ট আয়তন, এগুলা লিখে নাও শুধু, কালকে আমরা করব অবশিষ্ট আয়তন। আর এই S1 হচ্ছে 1m, সবসময় মনে রাখবা S1 হচ্ছে 1m। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবো, দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাকলো। 18 তারিখ তোমাদের লাস্ট ডেট, 18 তারিখে আবার দেখা হচ্ছে, এই কালকে আবার দেখা হবে। এইটা যদি না করো তাহলে কিন্তু পারবা না, হ্যাঁ, এটা করতে হবে।